হ্যালো বন্ধুরা, আমার নাম প্রিয়া সাহা। আমার বয়স ৩-২। আজ আমি তোমাদের আমার জীবনের একটি সত্য ঘটনা বলবো। তাহলে গল্প শুরু করি। একটা অনুরোধ করতেছি, হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমার ভিডিও তোমরা দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না। আজকের গল্পটি এমন হতে চলতেছে যা শুনলে আপনারা ধরে রাখতে পারবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে হ্যান্ডেলকে ধরে রাখুন। কবুল বলার ঠিক একটু আগে কোথা থেকে কাব্য ভাইজা পাগলের মতো দেদে এসে বিয়ের ভরা আসরে আমার সামনে হাঁপাতে হাঁপাতে বলল, তুই আমার অনাগত বাচ্চার মা হয়ে কিভাবে পারলি বিয়ের আসরে বসতে? সবাই কাব্য ভাই আর আমার মুখের উপর তাকিয়ে আছে বিস্ময়ে। আমার মুখ হা হয়ে গিয়েছে। পাশে থেকে বাবা অবাক হয়ে কাব্য ভাইয়ার কাছে এসে নিচু স্বরে বলল, মানে কি বলছিস কাব্য? নিতু আমার বিয়ে করা বউর সাথে আমার অনাগত বাচ্চার মা? কাব্য ভাইয়ের সোজাসাপটা কথা শুনে বাবা আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, নিতু, কাব্য যা বলছে তা সত্যি? বাবার কথায় মুখ তুলে কিছু বলবার সেই সাহস জোগাতে পারলাম না। লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। কাব্য ভাই এত বড় একটা মিথ্যা কথা কিভাবে বলতে পারল সে কি জানে না? তার এই কথার জন্য আমার বিয়েটা ভেঙে যাবে। কাব্য ভাই আমার সামনে এসে হাত ধরে উঠিয়ে বাবার সামনে নিয়ে বলল, ও কি বললে মামু? বলবে তো এই রিপোর্ট? আমার হাত ছেড়ে ফাইল থেকে রিপোর্ট বের করে বাবার হাতে দিয়ে মুখে লাজুক হাসি টেনে বলল, দেখা মামু, তুমি নানাভাই হতে চলেছা আর আমি বাবা। বাবা রিপোর্ট দেখে সবার সামনে ঠাস করে একটা চড় লাগিয়ে দিলা আমার গালে। আমি গালে হাত দিয়ে কান্না করে বললাম, বাবা, কাব্য ভাইরা মিথ্যা কথা বলছেন। সত্যিই আমি কিছু জানি না, উনি মিথ্যা বলছে, বিশ্বাস করো আমার কথা। কাব্য ভাইজা জিনিয়াকে ডেকে বলল, এই জিনিয়া, আমি কি মিথ্যা বলছি? তুই তো আমাদের বিয়ের সাক্ষী। জিনিয়া দুদিকে মাথা দুলিয়ে হ্যাঁ বলতেই আমি ওর দিকে রাগী চোখে তাকালাম। আমার বাবা আর কারো কথা না বিশ্বাস করলেও তার ছোট মেয়ের কথা অনায়াসে বিশ্বাস করে নিবে। মনে মনে আরেকটা চট খাওয়ার প্রস্তুতি নিতেই বাবা গম্ভীর মুখে বলল, আমি আর কিছু শুনতে চাই না। এই মুহূর্তে এই মেয়েকে নিয়ে আমার সামনে থেকে তুই চলে যাবি কাব্য। আজ থেকে আমার একটাই মেয়ে আর সেটা হচ্ছে জিনিয়া। আমি কাব্য ভাইয়ার দিকে তাকিয়ে মিনমিনে গলায় বললাম, আপনার সাথে আমার কবে বিয়ে হয়েছে কাব্য ভাই? আর এই ভুয়া রিপোর্ট এনে সবার সামনে মিথ্যা বলছেন কেন? বাবা আর কাব্য ভাইয়াকে আমি জিমের মতো ভয় পাই আর আজ দুজন মানুষের সাথেই লড়তে হবে, তাও কাব্য ভাইয়ার মিথ্যা নিয়ে। ভয়ে ভয়ে কাব্য ভাইজা আর বাবার মুখের দিকে তাকিয়ে ঢক গিলে আবারও বললাম, প্রমাণ দিন কাব্য ভাই। কাব্য ভাইজা আবারও ফাইল থেকে কাগজ বের করে আমার হাতে দিয়ে বলল, 6 মাস আগে নিজে জোর করে আমাকে বিয়ে করে এখন প্রমাণ চাচ্ছিস নিতু? কাবিনের কাগজ যেখানে বট বট করে কনের জায়গায় ও আফরা হুমায়রা নিতু খু নামটা জল জল করছে আর সাইনটা আমার দেওয়া, কিন্তু আমি তো এমন কোনে কাগজে সাইন করিনি। আর বরের জায়গায় ও কাব্য মেহরাজ ই। বাবা আমার কাছে থেকে পেপারটা নিয়ে চিল্লিয়ে বলল, আমার মান সম্মান আর কিছু ধুলো মিশানোর বাকি আছে তোর? এখুনি আমার বাড়ি থেকে বের হয়ে যা। যার সাথে আমার বিয়ে হচ্ছিল সে বাবাকে অনেক কিছু বলে বড়াই শহর আগে ফুসতে ফুসতে বেরিয়ে যাওয়ার আগে আমার সামনে এসে শাসিয়ে বলল, এইভাবে বিয়ের ভরা আসরে অপমান না করলেও পারতে নিতু। তোমার এই অপমানের শোধ আমি নেব। শোধ নিন আর না নিন, আমার বউ আর অনাগত বাচ্চাকে নিয়ে আমায় যেতে দিন। কাব্য ভাইয়ের গা যা লানা কথা শুনে খু আমির রেগে বেরিয়ে যায়। কাব্য ভাই আমার হাত ধরে সবার সামনে দিয়ে নিয়ে আসে। গাড়িতে বসে কান্না করে যাচ্ছি আমি আর কাব্য ভাই ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাচ্ছেন। আমার জীবন তো চঞ্চ করে দিয়ে আবার গানও শুনছেন তিনি। আমি যে পাশে বসে আছি এইদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। আমি জোরে জোরে কান্না করতে করতে বললাম, আপনি এত বড় মিথ্যা না বললেও পারতেন কাব্য ভাই। আপনার জন্য আজ বাবা সবার কাছে অপমানিত হয়েছে, আমাকে সবাই নিচু চোখে দেখছে। আপনি এমন মিথ্যা কেন বললেন? আমি কি ক্ষতি করেছি আপনার? কাব্য ভাইজা গানের সাউন্ড আরও বাড়িয়ে দিয়ে বলল, কিছু কি বলছিস তুই? আরও জোরে বল, আমি শুনতে পাচ্ছি না। তার এমন আচরণ দেখে রেগে গান বন্ধ করে চিল্লিয়ে বললাম, আপনার কোনে কমন সেন্স আছে? আপনি এমনটা কেন করলেন? বাবার চোখে আমায় অপরাধী বানিয়ে দিয়ে এখন ফাজলামি করছেন আমার সাথে? আপনি আমার জীবনটা শেষ করে দিয়েছেন। কাব্য ভাইয়া উত্তর না দিয়ে জোরে ব্রেক করলেন। সাহস নিয়ে কথা বলার পর এখন তার দিকে মুখ তুলে তাকাতে সাহস হচ্ছে না আমার। অনেকক্ষণ তার সাড়া শব্দ না পেয়ে চোখ তুলে তাকিয়ে দেখি সে গাড়িতে নেই। আশেপাশের তাকাতে দেখি তাদের বাসায় এসে পড়েছি আর সে বাড়ির ভেতর ঢুকছে। পিছন ফিরে আমার উদ্দেশ্য বললেন, বাড়িতে ঢুকতে চাইলে গাড়ি থেকে নেম আয়, আর যদি গাড়িতে থাকতে চাস তাহলে গাড়ির লকটা আটকে দিস। ভালো মতো বলা তো যায় না। চোয়ার টোয়ার এসে তোকে সহ আমার গাড়ি নিয়ে যাবে। তোকে নিলে কোনো সমস্যা নেই, তবে এইটা আব্বুর গাড়ি বুঝিসই তো। এত দামি গাড়ি চুরি হলে আমার বা নিশ্চয় হার্ট অ্যাটাক করবে।
তার কথা শুনে মনে হচ্ছে আমি নিজে উনার সাথে জোর করে এসেছি, ইচ্ছা হচ্ছে কিছু একটা দিয়ে উনার মাথা ফাটিয়ে দিগা ছাড়া ভাব করছে। এখন এত বড় মিথ্যা বলে আমি জোরে গাড়ির দরজা ধাক্কা মেরে খুলে নেমে পড়ি। উনি এতক্ষণে গেটের কাছে পেছে গিয়েছেন, আমি উনার পাশে দাঁড়াতেই কলিং বেল চাপলেন। উনি কিছুক্ষণ দাঁড়াতেই দরজা খুলে দিতেই অবাক হয়ে তাকিয়ে দেখি চলবে সূচনা পর্ব, তাই ছোট করে দিয়েছি। দুদিন যাবৎ কনসেপ্টটা মাথায় ঘুরছে, জানি না কেমন হয়েছে। আপনারা অবশ্যই বলবেন কেমন হয়েছে। ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। রেবদুরে প্রেমের বৃষ্টি। সূচনা পর্ব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম বর্ষ। ক্যাম্পাসে তখন নতুন নতুন পরিচয়, নতুন বন্ধুত্ব, নতুন স্বপ্ন। হঠাৎ করেই অভির চোখে পড়ে মেয়েটিকে। সাদা সালোয়ার কামিজ পরা, চোখে ভারী ফ্রেমের চশমা, চুলগুলো খোপা করে বাঁধা। মেয়েটির নাম মেহরিন। সবার চেয়ে একটু আলাদা, একটু নির্জন। বই হাতে ক্যাম্পাসের এক কোনায় বসে থাকা যেন তার নিত্য অভ্যাস। অভি সম্পূর্ণ উল্টো, মাঝারি উচ্চতা, হাসি খুশি, দুষ্টু ধরনের, বন্ধুদের প্রাণ। ক্যাম্পাসে সবার প্রিয় হয়ে উঠেছে কদিনেই। কিন্তু সেই মেয়েটার দিকে তাকিয়ে তার মনে এক অদ্ভুত কৌতূহল জাগে। এত চুপচাপ মেয়ে, কারো সঙ্গে ঠিকঠাক মিশেও না কেন? একদিন লাইব্রেরিতে বই খুঁজতে খুঁজতে হঠাৎ তাদের মুখোমুখি দেখা। এইটা কি আপনি নেবেন? অভি একটা সাহিত্য সমালোচনার বই তুলে নিতে চাইছিল, আর মেহরিনও ঠিক তখনই সেটা নিতে হাত বাড়ায়। দুজনেই একসঙ্গে হেসে ওঠে। নিন আপনি, অভি বলে। না, আপনি আগে বলেছিলেন। মেহরিন একটু লাজুক হেসে উত্তর দেয়। সেখান থেকেই শুরু। প্রথমে বইয়ের আলোচনা, তারপর ধীরে ধীরে ক্লাসের পরে একসঙ্গে চা খাওয়া, আর লেকপারে হেঁটে হেঁটে গল্প। অভি লক্ষ্য করে মেহরিন খুব গভীরভাবে চিন্তা করে, আর নিজের কথা সহজে প্রকাশ করে না। কিন্তু তার মুখের প্রতিটি হাসিতে যেন পৃথিবী শান্ত হয়ে যায়। সময় গড়ায়, সম্পর্ক গা হয়। দ্বিতীয় বর্ষে উঠে তাদের বন্ধুত্ব অনেক গভীর হয়। অভি বুঝতে পারে এটা আর বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ নেই। কিন্তু মেহরিন, সে তো এখনও খুব সাবধান। তার পরিবার করা নিয়মে চলে, প্রেমের মতো বিষয় তাদের কাছে নিষিদ্ধ প্রায়। তবু অভির সঙ্গে সময় কাটানোর এক একটি মুহূর্ত যেন তারও হৃদয়কে ছুঁয়ে যায়। একদিন সন্ধেবেলা হঠাৎ বৃষ্টি নেমে যায়। ছাতা ছিল না কারো কাছে। অভি আর মেহরিন দৌড়ে আশ্রয় নেয় টিএসসির পেছনের একটা কর্নারে। দুজনেই ভিজে একাকার। বৃষ্টির ছাটে মেহরিনের চশমা ঝাপসা হয়ে গেছে। অভি তার রুমাল দিয়ে চশমাটা মুছে দিয়ে চোখের দিকে তাকায়। তোমাকে নিয়ে কিছু একটা বলার আছে কি? কি? ভালোবাসি। অনেকটা? হয়তো বড্ড বেশি গু। মেহরিন চমকে ওঠে। চোখে জল চলে আসে। বলে, তুমি জানো না আমার জীবনটা কেমন? এসব আমার জীবনে সম্ভব না গি। অভি ধীরে ধীরে তার হাত ধরে বলে, আমি জানি, কিন্তু আমি চাই তুমি জানো, আমি থাকব তোমার পাশে, ঠিক যেমন আছো তুমি। নিঃশব্দে, নিঃস্বার্থে গি। প্রেম শিক্ষিত হয়। তৃতীয় বর্ষে এসে একদিন হঠাৎ করেই অভির বাবা অসুস্থ হয়ে পড়ে। অভির জীবন থেমে যায় যেন। পরীক্ষার চাপ, পরিবারের দায়িত্ব, সব মিলিয়ে হতবিহ্বল হয়ে পড়ে সে। সেই সময় পাশে দাঁড়ায় মেহরিন। রাত জেগে তাকে পড়ায়, উৎসাহ দেয়, এক মুঠো খাবার নিয়ে এসে খাইয়ে দেয়। একদিন অভি চুপচাপ বলেই ফেলে, তুমি না থাকলে আমি পারতাম না গি। মেহরিন মৃদু হেসে বলে, তুমি আছো বলেই আমি নিজেকে খুঁজে পেয়েছি গি। এরপর আর কিছু লুকোনোর থাকে না। এক বিকেলে তারা বিশ্ববিদ্যালয়ের সেই পুরনো লেকের ধারে বসে দুজনে মিলে জীবনের স্বপ্ন গাঁথে। 4 বছর পর চাকরি পেয়ে যায় অভি, ঢাকার একটি বড় বিজ্ঞাপনী সংস্থায়। মেহরিনও হয় স্কুলের ইংরেজি শিক্ষক। তারা পরিবারকে রাজি করিয়ে অনেক বোঝাবুঝির পরে বিয়ে করে, একটা ছোট আয়োজনে, কিন্তু অনেক ভালোবাসায় ভরা। নতুন ফ্ল্যাট, দুজনের বইয়ের তাক, রান্নাঘরে একসঙ্গে রান্না, ছোটখাটো ঝগড়া, তাদের ভালোবাসা আরও গভীর হয় প্রতিটি দিনে। একদিন অভি জানালার পাশে বসে থাকা মেহরিনকে জড়িয়ে ধরে বলে, তুমি আছো বলেই সবকিছু এত সুন্দর লাগে।